2024 সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। মাত্র এক বছরের মাথায় 2025 সালের সেপ্টেম্বরে নেপালেও প্রায় একই রকম অভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারের পতন হলো। দুটি দেশের সামাজিক রাজনৈতিক ইতিহাস ভিন্ন হলেও ঘটনা প্রবাহে আশ্চর্যজনকভাবে বেশ কিছু মিল পাওয়া গেল। আসুন একবার দেখে নিই কতটা মিল রয়েছে দুই অভ্যুত্থানে। খুঁজে নিই দুই দেশের গণ অভ্যুত্থানের 10 সত্য। 1. নেতৃত্ব তরুণ জেনজি প্রজন্ম। বাংলাদেশে যেমন ছাত্ররা, বিশেষ করে জেনারেশন জেড, কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে অভ্যুত্থানের সূচনা করে, নেপালেও আন্দোলনের নেতৃত্বে ছিল জেনজি। ফেসবুক, টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাই ছিল গণ অভ্যুত্থানের চালিকা শক্তি। এই প্রজন্ম রাজনৈতিক দল থেকে অনেকটাই বিচ্ছিন্ন, কিন্তু তারা দ্রুত সংগঠিত ও আধুনিক যোগাযোগ কৌশল ব্যবহার করে সরকার বিরোধী শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে। 2. ছোট ইস্যু থেকে বড় বিস্ফোরণ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন আপাত দৃষ্টিতে ছাত্রকেন্দ্রিক ছোট একটি দাবি ছিল। নেপালে যেটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত। কিন্তু দুই ক্ষেত্রেই বিষয়টি ছিল স্রেফ ট্রিগার। দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ ও ক্ষোভই আন্দোলনকে বহু গুণে বিস্ফোরিত করে তোলে, বিশেষ করে রাজনীতিকদের দুর্নীতি আর বিলাসী জীবন। 3. রাষ্ট্রীয় নিপীড়নের ভূমিকা। দুই দেশেই আন্দোলনের প্রথম দিকে পুলিশি হামলা, গুলি, গ্রেপ্তার ও নিপীড়নের চিত্র সামনে আসে। রাষ্ট্র ধরেই নিয়েছিল দমন করে আন্দোলন থামানো যাবে, কিন্তু বাস্তবে এই দমনই আন্দোলনকে আরও ছড়িয়ে দেয়, সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে। এক একটি মৃত্যু লাখো মানুষকে আন্দোলনে শরিক করে এবং তরুণদের প্রতি ব্যাপক জনসমর্থন তৈরি করে। নেপালেও ঠিক সেটিই ঘটেছে। তরুণরা আরও একবার প্রমাণ করেছে হত্যা করে জনরোষ থামানো যায় না, বরং প্রতি ফাল্গুনে দ্বিগুণ হয়ে ফিরে আসে। 4. পতনের পর সহিংসতা। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পরপরই প্রধানমন্ত্রীর বাসভবন, সংসদ ভবন ও জেলখানা আক্রান্ত হয়। সরকারি স্থাপনায় লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নেপালেও সরকার পতনের পর একই চিত্র দেখা গেছে। জনগণের ক্ষোভ কেবল সরকারের পতনেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাষ্ট্রীয় প্রতীকের ওপর আঘাত হিসেবে প্রকাশ পেয়েছে। 5. ক্ষোভের মূল কারণ দুর্নীতি, অপশাসন। কোটা সংস্কার ইস্যুতে বাংলাদেশে আন্দোলনের সূচনা হলেও প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, পরিবারতন্ত্র, রাজনৈতিক দমন পীড়ন ও গণতন্ত্রহীনতা ছিল ক্ষোভের মূল উৎস। নেপালেও ঠিক একইভাবে সরকারের দুর্নীতি, অদক্ষতা ও নাগরিক বঞ্চনা আন্দোলনের ভিত তৈরি করে রেখেছিল। তাই আপাত ছোট ইস্যুই হয়ে ওঠে বৃহৎ ক্ষোভের কারণ। 6. সেনাবাহিনীর ভূমিকা। বাংলাদেশ ও নেপাল দুই দেশেই সেনাবাহিনী ছিল নির্ণায়ক শক্তি। ছাত্র তরুণদের আন্দোলন সফল হতে গেলে তাদের নীরব সমর্থন বা প্রত্যক্ষ ভূমিকা অপরিহার্য ছিল। যখন সেনাবাহিনী সরকারের পক্ষে দাঁড়ায়নি, তখনই ক্ষমতার দাম্ভিক মিনার দ্রুত ভেঙে পড়ে। সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় দুই দেশেই। ক্ষমতা হারানো রাজনৈতিক নেতারা আশ্রয় খুঁজে নেন সেনাবাহিনীর কাছেই। এতে করে আরও একটি সত্য বেরিয়ে আসে যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় গণ আন্দোলনের ওপর সেনা শক্তি ছাড়া নতুন ক্ষমতার সমীকরণ টেকসই হয় না। সেনারা হয়ে ওঠে শেষ ভরসা। 7. প্রধানমন্ত্রীর পরিণতি। দুই দেশের প্রধানমন্ত্রীর শেষ পরিণতিও একই রকম। জনরোষ ও আন্দোলনের চাপে তারা দেশে থাকতে পারেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, নেপালের প্রধানমন্ত্রীও একইভাবে দেশ ছেড়ে পালিয়েছেন। এটি কেবল রাজনৈতিক ব্যর্থতা নয়, বরং নেতৃত্বের প্রতি জনগণের সম্পূর্ণ আস্থাহীনতার প্রকাশ। সেই সঙ্গে দুই দেশেরই মন্ত্রী, এমপি, দলীয় নেতাদেরও পালাতে হয়েছে। 8. কূটনৈতিক কাকতাল। আরেকটি গুরুত্বপূর্ণ মিল হল দুই দেশের প্রধানমন্ত্রীর সর্বশেষ রাষ্ট্রীয় সফর ছিল চীনে। এই কাকতালীয় মিল শুধু ঘটনা প্রবাহ নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও প্রশ্ন তোলে। চীন সফরের পরপরই দুই দেশের সরকারের পতন আঞ্চলিক রাজনীতির প্রভাবকেও নতুন করে আলোচনায় নিয়ে আসে। 9. রাজনৈতিক দলের দখল। বাংলাদেশে কোটা আন্দোলন যেমন শুরু হয়েছিল অরাজনৈতিক নেতৃত্বে,
নেপালেও তরুণরা প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না, কিন্তু সরকার পতনের পরপরই রাজনৈতিক দলগুলো মাঠে নেমে আন্দোলনের নিয়ন্ত্রণ নেয়। সহিংসতার বড় অংশও তারাই সংগঠিত করে। ফলে জনগণের মৌলিক দাবিগুলো আবারও রাজনৈতিক কৌশলের আড়ালে চাপা পড়ে যায়। 10. রেজিম চেঞ্জ, কালার রেভলিউশনের অভিযোগ। দুই দেশের গণ অভ্যুত্থানের ক্ষেত্রেই এ অভিযোগটিও সামনে এসেছে। বিদেশি রাষ্ট্রের ভূমিকার কথা বলা হচ্ছে। বাইরের দেশের সহায়তাপ্রাপ্ত কিছু কিছু সংগঠন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নেপালে এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হামি নেপাল নামের একটি সংগঠন। শেষ কথা, বাংলাদেশ ও নেপালের গণ অভ্যুত্থান আমাদের দেখায় কোনো আন্দোলন কেবল একটি দাবিকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকে না। ছোট ইস্যু বড় সামাজিক ক্ষোভের বাহক হয়ে ওঠে। তরুণ প্রজন্মের হাতে আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তা রাজনৈতিক ও সামরিক শক্তির দখলে চলে যায়। সবচেয়ে বড় প্রশ্ন, এই অভ্যুত্থানগুলো কি দক্ষিণ এশিয়ায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পথ খুলে দেবে, নাকি আবারও দুর্নীতি, রাজনৈতিক দখলদারি ও সেনাশক্তির ছায়ায় সাধারণ মানুষের স্বপ্ন চাপা পড়ে যাবে?